সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন হুমায়ুন আহমেদ রচিত কোথাও কেউ নেই উপন্যাসটির ১২ পর্ব। আমি ওয়ারা কারিম, সাথে থাকুন। শকত সাহেবের বাইরে হাঁটাহাঁটির পরিমাণ অনেক বেড়েছে। এখন আর আগের মতো দুপুরে খেতে আসেন না, কোনো একটা সস্তা হোটেলে ঢুকে পড়েন, খাওয়া দাওয়া সেরে চেয়ারে বসেই খানিকক্ষণ ঘুমিয়ে নেন। এই নিয়ে হোটেলওয়ালাদের সাথে তার মাঝে মাঝে মৃদু বচসা হয়। সেদিন একেবারে হাতাহাতির পর্যায়ে চলে গেল। নীল ক্ষেতের এক হোটেলওয়ালা বিরক্ত মুখে বলল, এই যে ঘুমান কেন? ভাত খাইছেন, এখন যান, অন্য কাস্টমাররা বসুক। শকত সাহেব লজ্জিত হয়েই উঠে পড়লেন। খেপে গেল অন্য কাস্টমাররা। একজন বুড়ো মানুষ খাওয়ার পর বিশ্রাম করছে, আর তুমি যে জোর করে তুলে দিলে, পয়সাটাই শুধু দেখো। দেখতে দেখতে ওদের সঙ্গে হোটেলওয়ালার তুমুল লেগে গেল, প্রায় হাতাহাতির উপক্রম। এসব ক্ষেত্রে যা হয়, হোটেলওয়ালার পরাজয় হলো এবং সে চিবিয়ে চিবিয়ে বলল, যান ভাই, ঘুমান। ওই বুড়া মিয়ারে একটা বালিশ আইনা দে। শকত সাহেব দ্বিতীয় দফায় ঘুমোতে গেলেন না, বিল মিটিয়ে চলে এলেন। লোকজন ইদানিং তাকে বুড়ো মিয়া ডাকছে। হঠাৎ করে বুড়ো হয়ে গেছেন নাকি? পান কিনতে গিয়ে খুব নজর করে আয়নায় নিজেকে দেখলেন। চেহারা তো আগের মতোই আছে, শুধু কপালের কাছের কিছু চুল ইন্দিরা গান্ধীর মতো পেকে গেছে। তবু সবাই কেন বুড়ো ভাবতে শুরু করলো? অবশ্যই বুড়ো হবার অনেক সুবিধাও আছে। বাসে উঠলে সহজেই সিট পাওয়া যাচ্ছে। গতকালই গুলিস্তান যাচ্ছিলেন। লেডিস সিটে বসা অল্প বয়সী একটা মেয়ে বলল, জায়গা আছে, বসুন না। মেয়েটি সরে গিয়ে কিছু জায়গা করে দিল। কোথায় যাওয়া যায়? বাইরে বেশ রোদ। রোদ না কমলে হাঁটাহাঁটি করে আরাম পাওয়া যায় না। কোনো পার্কে টার্কে খানিকক্ষণ বিশ্রাম নিলে কেমন হয়? শকত সাহেব চলে গেলেন সোহরাওয়ার্দী উদ্যানে। এই দুপুরের রোদেও জোড়ায় জোড়ায় ছেলে মেয়ে দেখা গেল। প্রেমের সুবিধা দেওয়ার জন্যই কি সরকার এই পার্ক বানিয়েছেন? এই ধরনের কথা ভাবতে ভাবতে শকত সাহেব একটা ফাঁকা বেঞ্চ খুঁজে বের করলেন এবং সন্ধ্যা পর্যন্ত ঘুমোলেন। বেশ লাগলো তাঁর। আজও তিনি সেরকম করবেন ভাবলেন, কিন্তু শেষ মুহূর্তে মত বদলে চলে গেলেন নিজের অফিসে। মল্লিকবাবুর কাছে 50 টাকা পাওনা আছে, যদি পাওয়া যায়। আজ মাসের 1 তারিখ, হাতে টাকা থাকার কথা। তার নিজের হাত অতি দ্রুত খালি হয়ে আসছে। কয়েকদিনের মধ্যেই হয়তো মুনার কাছে হাত খরচ চাইতে হবে। আরে আরে, শকত সাহেব যে, কোথায় ডুব দিয়েছিলেন? শকত সাহেব হকচকিয়ে গেলেন। অফিসের কোথাও যেন সূক্ষ্ম একটা পরিবর্তন হয়েছে। সবাই আগ্রহ নিয়ে তাকাচ্ছে তার দিকে। তার পোস্টে যে নতুন ছেলেটির অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, সে উঠে দাঁড়িয়ে আসসালামু আলাইকুম দিল। জসিম সাহেব হাসি মুখে বললেন, এসেছেন, ভালো হয়েছে, অনেক কথা আছে। শরীর কেমন বলেন আপনার? শরীর ভালোই। ভালো কোথায়? আপনি তো ভাই বুড়ো হয়ে গেছেন। এ কী অবস্থা? সংসারে অনেক ঝামেলা গেল। আমার স্ত্রী মারা গেলেন। তাই নাকি? আহা, বলেন কি, বড় আফসোসের কথা। কোনোই খবর রাখি না। অবশ্যই ওই দিন মল্লিকবাবু বলছিলেন চলেন যাই, খোঁজ নিয়ে আসি। ঝামেলার জন্যে যেতে পারলাম না। অডিট হচ্ছে, কোনো কোনো দিন 8টা সাড়ে 8টা পর্যন্ত থাকতে হয়। চলেন ক্যান্টিনে চলেন, চাটা কিছু খাই। চা খাবো না, এইমাত্র ভাত খেয়ে এসেছি। চা না খাবেন, অন্য কিছু খাবেন। পেপসি খান, ফান্টা খাবেন? আপনার সাথে কথা আছে। অফিসের ক্যান্টিনটিরও অনেক পরিবর্তন হয়েছে। পরিষ্কার পরিচ্ছন্ন। কাঠের চেয়ার সরিয়ে প্লাস্টিকের চেয়ার দেয়া হয়েছে। টেবিলের উপর পরিষ্কার টেবিল ক্লথ। জসিম সাহেব বললেন, ক্যান্টিনের ভোল পাল্টে গেছে, বুঝলেন তো? জি। ক্যান্টিন এখন ইউনিয়নের হাতে। ইউনিয়ন ক্যান্টিন চালাচ্ছে। এখন ইউনিয়ন খুব স্ট্রং, এই জন্যেই আপনাকে খুঁজছিলাম। কেন? আমাকে কেন?
শওকত সাহেব বড়ই অবাক হলেন। ইউনিয়ন তাকে কেন খুঁজছে সেটা জেনে তার বিস্ময়ের পরিমাণ আরও বাড়ল। আপনাদের মামলাটার ব্যাপারে খোঁজ হচ্ছে। আমরা সিরিয়াস চাপ দিয়েছি। আমরা বলেছি আসল যে আসামি সে দিব্যি চাকরি করছে, বেতন নিচ্ছে, তার বিরুদ্ধে কেস তোমরা তুলে নিয়েছ, আর যে নিরপরাধ তাকে জেলে পাঠাবার ব্যবস্থা করছো। আমরা এটা হতে দেব না। আমি নিরপরাধ না। আপনি তো এটা বললে হবে না। আমরা ব্যাপারটা জানি। আপনাকে সিগনেচার করতে বলা হয়েছে। আপনি দুর্বল মানুষ, ভয়ের চোটে সিগনেচার করেছেন। আপনার মুখ বন্ধ রাখার জন্য কিছু টাকা আপনার হাতে ধরিয়ে দেয়া হয়েছে, ব্যাস। শওকত সাহেব কপালের ঘাম মুছলেন। ইউনিয়নের চাপে ওদের এখন অবস্থা কাহিল, সাপের ব্যাং খাওয়ার মতো অবস্থা। ফেলতেও পারছে না, গিলতেও পারছে না। বারবার যে আপনার মামলার তারিখ পড়ছে, কি জন্যে পড়ছে? এই জন্যেই পড়ছে, ওরা সময় নিচ্ছে। আপনি এসেছেন যখন, এক কাজ করুন, বড় সাহেবের সঙ্গে দেখা করুন। দেখা করব? হ্যাঁ, জাস্ট দেখা করবেন, অন্য কিছু বলার দরকার নেই। বড় সাহেব কিছু বললে শুধু শুনবেন। সাহস হয় না। সাহসের এখানে কি আছে জানতো? ব্যাটার রিয়াকশনটা কি সেটা দেখেন। বড় সাহেব তাকে প্রথমে চিনতেই পারলেন না। শওকত সাহেব কাঁপা গলায় বললেন, স্যার, আমি শওকত, ক্যাশ সেকশনের। ও আচ্ছা আচ্ছা, এ কী অবস্থা হয়েছে আপনার? অনেক রকম বিপদ আপদ যাচ্ছে স্যার, জানেনই তো। তার উপর স্ত্রী মারা গেলেন। তাই নাকি? কবে? গত মাসের 24 তারিখ। আই এম সরি, আই এম ভেরি সরি। বসুন বসুন, চা খান। জি না স্যার, চা খাবো না। খাবেন না কেন? খান। 3:30 বাজে, এখন অলমোস্ট টি টাইম। শওকত সাহেব সংকুচিত ভঙ্গিতে বসলেন। বড় সাহেব বললেন, আপনার নিজের শরীর কেমন? শরীর ভালোই। মামলাটা নিয়ে ঘোরাঘুরি বেশি হয়, বারবার ডেট পড়ে। জেল টেল যা হবার একেবারে হয়ে গেলে ভালো ছিল। জেলে যাওয়ার মানসিক প্রস্তুতি নিয়ে নিয়েছেন? জি স্যার। বাসায় কে আছে? আমার একটা মেয়ে আছে, ক্লাস 10-এ পড়ে। একটা ছেলে আছে, ক্লাস 7-এ পড়ে। আর আমার ভাগ্নি আছে একটি। বড় সাহেব হঠাৎ বললেন, ধরুন আপনাকে যদি জেলে যেতে হয়, তাহলে ওদের দেখাশোনা কে করবে? আমার ভাগ্নিই করবে স্যার। আমি সেটা নিয়ে চিন্তা করি না। ও খুব তেজি মেয়ে। বড় সাহেবের ঘরের চা শওকত সাহেবের খুব পছন্দ হলো। এই চা ক্যান্টিন থেকে আসে না, আলাদা তৈরি হয়। হালকা লিকার, মিষ্টি মিষ্টি একটা গন্ধ। আসল চায়ের গন্ধ বোধ হয় এরকমই হয়। স্যার যাই। ঠিক আছে, যান। আর শোনেন, বেশি চিন্তা করবেন না, স্বাস্থ্যের দিকে নজর রাখবেন। ওই মামলাটা নিয়ে কোম্পানি চিন্তাভাবনা করছে, হয়তো শেষ পর্যন্ত তুলে নেবে, যদিও আমি ঠিক শিওর না। শওকত সাহেব অবাক হয়ে তাকিয়ে রইলেন। আপনি দিন 7 পর খোঁজ নেবেন। শওকত সাহেবের কি করা উচিত? ছুটে গিয়ে বড় সাহেবকে জড়িয়ে ধরা উচিত? কেঁদে ফেলা উচিত? এর কোনোটাই তিনি করতে পারলেন না। বেকুবের মতো চারদিকে তাকাতে লাগলেন এবং কিছুক্ষণের মধ্যেই তার হেঁচকি উঠে গেল। মল্লিকবাবু ধারের 50 টাকা ফিরিয়ে দিলেন। গলার স্বর নিচু করে বললেন, এই টাকায় ভালো দেখে দই মিষ্টি কিনে নিয়ে যান, আমোদ ফুর্তি করেন। শওকত সাহেব সত্যি সত্যি 50 টাকারই সন্দেশ কিনে ফেললেন। 40 টাকার কিনলে ভালো হতো, রিক্সা করে বাসায় ফিরতে পারতেন। এখন যেতে হবে হেঁটে হেঁটে, কিন্তু বেশ লাগছে দেখতে। কিসের যেন একটা মিছিল বের হয়েছে। তিনি মিষ্টির প্যাকেট হাতে ওদের সঙ্গে মিশে গেলেন। মিছিলের সঙ্গে হাঁটা বেশ মজার ব্যাপার।
নিজেকে তখন আর ক্ষুদ্র মনে হয় না। শকত সাহেব কোনো কিছু না বুঝেই দলের সবার সঙ্গে গলা মিলিয়ে হুঙ্কার দিতে লাগলেন, দিতে হবে, দিতে হবে। তিনি বাসায় পৌঁছলেন সন্ধ্যাবেলা। বাসায় তখন ছোটখাটো একটা উত্তেজনার ব্যাপার চলছে। পুরানো ফ্যানটি নিয়ে আসা হয়েছে। বাকেরের তত্ত্বাবধানে সেই ফ্যান ফিট করা হয়েছে। সুইচ টিপতেই ফ্যানে এক ধরনের কম্পন দেখা গেল। মেঘ ডাকার মতো একটা শব্দ হয়ে সমস্ত বাসা অন্ধকার হয়ে গেল। বাকের বলল, শালা মদনা হারামজাদার সবগুলি দাঁত আমি খুলে ফেলব। বকুল খিলখিল করে হেসে ফেলল। হাসির কি হলো? এর মধ্যে হাসির কি হলো? কেউ একটা মোমবাতি আনো না। আরে ব্যাপার কি? হ্যারিকেন, মোমবাতি, কুপি কিছুই পাওয়া গেল না। এরকম একটা বিশৃঙ্খল অবস্থায় শকত সাহেব মিষ্টির প্যাকেট নিয়ে উপস্থিত হলেন। তার খুব ইচ্ছা ছিল কেউ জিজ্ঞেস করবে মিষ্টি কি জন্যে। কেউ কিছু জিজ্ঞেস করল না। মুনা এক টুকরো সন্দেশ মুখে দিয়ে থু করে ফেলে দিল। বাসি সন্দেশ। কোত্থেকে আনলে মামা? শকত সাহেব রাত 8টায় সন্দেশের দোকানে রওনা হলেন ফিরিয়ে দিয়ে পয়সা নিয়ে আসতে। বয়স হয়েছে, টের পাওয়া যাচ্ছে। হাঁটতে কষ্ট হচ্ছে। মুনার কাছ থেকে চেয়ে রিক্সা ভাড়াটা নিয়ে এলে হতো। ঠান্ডা লাগছে। এবার কি আগে ভাগে শীত পড়ে গেল নাকি? গরম চাদরটা সঙ্গে আনলে হতো। টিনা বিরক্ত হয়ে বলল, 2 ঘন্টা আগে আসবার জন্য খবর পাঠালাম না? কাজ ছিল ভাবি। টিনা রহস্যময় ভঙ্গিতে বলল, অল্পের জন্যে মিস করলি, তোর ডাক্তার এসেছিল। বকুল বড় লজ্জা পেল। ইদানিং টিনা ভাবি কথায় কথায় বলছে তোর ডাক্তার। কি লজ্জার ব্যাপার! কারো কানে গেলে কি হবে কে জানে। বাচ্চাদের গা গরম, ডাক্তার ডাকতে হয়। কোন ডাক্তারকে আর ডাকি? তোর ভাইকে বললাম বকুলের ডাক্তারকেই আনো। বকুল লাল হয়ে বলল, কি যে তুমি করো ভাবি। টিনা বকুলের কোলে একটা বাচ্চা তুলে দিল। গা সত্যিই গরম। মুখে লাল লাল কি দেখা যাচ্ছে। ওর কি হয়েছে ভাবি? কিছু না, মাসি পিসি, সব বাচ্চাদের হয়। তোকে একটা বিশেষ কাজে ডেকেছি বকুল। একটা না, 2টা বিশেষ কাজ। প্রথমটা হচ্ছে, নাম ঠিক করেছিস? হুম, আজকেই নাম চাই, খুব জরুরি। কেন? এত জরুরি কেন? টিনা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, বাচ্চাদের দাদা চিঠি দিয়েছে। নাতিদের নাম যেন ফজলুর সঙ্গে মিল রেখে বজলু আর মজনু রাখা হয়। তোর ভাই বলছে বাবা যা চান তাই রাখো। আমি মরে গেলেও ছেলেদের নাম বজলু মজনু রাখবো না। এখন ছেলেদের কত সুন্দর সুন্দর নাম হয়, আর আমার দুটোর নাম হবে বজলু আর মজনু। বকুল হেসে ফেলল। টিনা বিরক্ত হয়ে বলল, হাসির কি হলো? সুন্দর সুন্দর নাম 10 মিনিটের ভেতর বের কর। ঠিক আছে, করব। এখন দ্বিতীয় জরুরি কথাটা বলো। তোর ডাক্তারকে আজকে তোর কথা বললাম। তার মানে? খোলাখুলি বললাম। প্রথমে চাটা খাইয়ে ভাই সম্পর্ক পাতালাম। তারপর বললাম, তুমি বয়সে আমার ছোট হবারই কথা, কাজেই তুমি বলছি। বকুল বলল, থাক ভাবি, আমি আর শুনতে চাই না। শুনতে না চাইলে উঠে চলে যা। আমার যেটা বলার সেটা বলে যাচ্ছি। তারপর আমি বললাম, তুমি কি ভাই বকুল নামের কোনো মেয়েকে চেনো? সে দেখে লজ্জায় টমেটোর মতো হয়ে গেল। আমি বললাম, আমি ওকে ছোটবেলা থেকে চিনি। এরকম মেয়ে পৃথিবীতে খুব কম জন্মায়। তুমি যদি চাও এই মেয়েটির সঙ্গে তোমার বিয়ের ব্যবস্থা করি। বকুল ভেবেছিল সে কোনো জবাব দেবে না, কিন্তু নিজের অজান্তেই সে বলল, উনি কি বললেন? কি বললেন সেটা শোনার দরকার নেই। শুনলে পায়া ভারী হয়ে যাবে। তোর মুনহাপা বাসায় আছে? তার সঙ্গে আমার কথা আছে। আছে বাসায়? না। কোথায় গেছে? জানি না, মামুন ভাইয়ের কাছে বোধহয়।
কখন আসবে? সন্ধ্যার পর চলে আসবে। ঠিক আছে, সন্ধ্যার পর আমি যাব তোদের বাসায়। বকুল জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইল। তার চোখে পানি চলে এসেছে। সে টিনা ভাবির কাছে তা গোপন করতে চায়। টিনা হেসে বলল, কেঁদে গাল ভাসাচ্ছিস কেন বোকামে? যা, বাসায় চলে যা। তোর আপাকে বলিস মনে করে আমি আসব, জরুরি কথা আছে তার সাথে। টিনা এসে তাকে জড়িয়ে ধরল। বকুল দীর্ঘ সময় বসে বসে কাঁদল। দুজনের কেউই কোনো কথা বলল না। মামুন তাকিয়ে আছে রাগী চোখে। এমন রাগী চোখে তাকিয়ে থাকার মতো তো কিছু হয়নি। মুনার মাথায় সূক্ষ্ম যন্ত্রণা হচ্ছিল। সে বলল, চলো যাই, কথা তো শেষ হলো। না, শেষ হয়নি, আরও কথা আছে। মামুন একটা সিগারেট ধরালো। মুনা ঘড়ি দেখল, 8টা প্রায় বাজে। কল্যাণপুরের হাজী সাহেবের বাসায় আসতে অনেকখানি সময় লেগেছে। এখানে না এলেও চলতো। এমন কোনো জরুরি কথা মামুনের ছিল না যা শোনার জন্য তাকে কল্যাণপুরের এই বাসায় আসতে হবে। মুনার নিজের হাতের কেনা জিনিসপত্র চারদিকে ছড়ানো। থালা, বাটি, চায়ের কাপ, কাঁটা চামচ, বসার মোড়া। দেখতে এমন মায়া লাগে। মুনা ছোট্ট একটি নিঃশ্বাস গোপন করল। দিনের অবস্থা ভালো না, আকাশে মেঘ করেছে, বাড়ি ফেরা দরকার। মামুন হাতের সিগারেট ছুঁড়ে ফেলে বলল, তুমি তাহলে আমাকে বিয়ে করবে না? করব না এমন কথা তো বলিনি, বলেছি এখন না। একই কথা, এখন না মানে কখনো না। মুনা চুপ করে রইল। মামুন ধমকে উঠল, কথা বলছো না কেন? কি বলবো? তোমার মনে কি আছে সেটা বলো। তোমাকে বলার মতো তেমন কিছু আমার নেই। তুমি একজন স্বার্থপর মানুষ, আমার ভালো লাগে না। আর তুমি কি মাদাম তেরেসা? মুনা ক্লান্ত স্বরে বলল, আমার মাথা ধরেছে, আমি বাসায় যাব। মামুন হঠাৎ উঠে দরজার ছিটকিনি তুলে দিল। মুনা বলল, কি করছো? তেমন কিছু না। মামুন বেশ স্বাভাবিক ভঙ্গিতে বাতি নিভিয়ে জড়িয়ে ধরল মুনাকে। মুনা একবার ভাবল আকাশ ফাটিয়ে চিৎকার করে, কিন্তু সে চিৎকার করল না। অবাক হয়ে তাকিয়ে রইল। সত্যি সত্যি কি তার জীবনে এটা ঘটছে? শকত সাহেব বললেন, তোর কি হয়েছে মুনা? আমার কিছু হয়নি মামা, আমি বেশ ভালো আছি। এরকম লাগছে কেন তোকে? মাথা ধরেছে। একা এসেছিস? মামুন আসেনি? না, একাই এসেছি। শকত সাহেব ইতস্তত করে বললেন, একটা খবর আছে মুনা। আজ অফিসে গিয়েছিলাম, বড় সাহেব যেতে বলেছিলেন। অফিসে গিয়ে শুনলাম ওরা কেস উইথড্র করেছে, চাকরিও ফেরত পাওয়া যাবে। ভালো। তোর কি হয়েছে মুনা? কিছু হয়নি মামা, আমি ভালো আছি। মুনা ঘর অন্ধকার করে একা একা তার নিজের বিছানায় বসে রইল। পাশের বিছানায় বাবু শুয়ে আছে, বোধহয় তার মাথা ধরেছে। শকত সাহেব একবার এসে বিরক্ত স্বরে বললেন, পড়াশোনা কিছু হচ্ছে না, সন্ধ্যা না হতেই ঘুম। মুনা, তুই তো কিছু দেখিস না, ডেকে তোল। মুনা কিছু বলল না। শকত সাহেব বললেন, বকুল দেখি শাড়ি পরে সেজেগুজে ঘুরে বেড়াচ্ছে। মুনা সে কথারও জবাব দিল না। তুই ভালো আছিস তো মা? ভালোই আছি মামা। রাত 10টার দিকে আকাশ ভেঙে বৃষ্টি নামল। শীতকালের বৃষ্টি, নামলেই ঠান্ডা লাগবে। তবু বকুল এসে ফিসফিস করে বলল, বৃষ্টিতে একটু ভিজবে আপা? বকুলের পরনে একটা নীল রঙের শাড়ি, আবার কপালে নীল টিপও দিয়েছে।
তার খুব ইচ্ছে হচ্ছে বৃষ্টিতে নামার। সে আবারও বলল, আপা এসো না, পায়ে পড়ি তোমার। কি সুন্দর লাগছে বকুলকে। পরপর 3 কাপ চা খেয়ে ফেলল বাকের। সে বসেছে জলিল মিয়ার স্টলে। দৃষ্টি 11 নম্বরের বাড়িটির দিকে। কম্পাউন্ডওয়ালা বাড়ি। 1 মাস হলো ভাড়া দেয়া হয়েছে। সন্দেহজনক ভাড়াটে। নজর রাখতে হচ্ছে সেজন্যেই। তার একটা দায়িত্ব আছে। চোখের সামনে বেচাল কিছু হতে দেয়া যায় না। এটা ভদ্রলোকের পাড়া। সবাই ফ্যামিলি ম্যান। ছেলে মেয়ে নিয়ে বাস করে। এলেবেলে কেউ না। বাকের হাতের ইশারায় জলিল মিয়াকে ডাকল। জলিল মিয়া ক্যাশ সামলাচ্ছিল। সকালবেলাটা বিজনেসের আসল সময়। ক্যাশ ফেলে হুট করে উঠে আসা যায় না। কিন্তু না গিয়ে উপায়ই বাকি। বাকের ভাই ডাকছেন। জলিল মিয়া বহু কষ্টে মুখে হাসি ফুটিয়ে তুলল। বিনীত একটা ভঙ্গি করে বলল, হ্যাঁ কি বাকের ভাই? কাছে আসতে বললাম। 1 মাইল দূর থেকে কি বাকের ভাই? তাড়াতাড়ি আসেন, প্রাইভেট কথা আছে। জলিল মিয়া দীর্ঘ নিঃশ্বাস গোপন করে উঠে এলো। বাকের গলার স্বর খাদে নামিয়ে ফেলল। 11 নম্বর বাড়িটার ব্যাপার কি? জানি না তো বাকের ভাই। ভালো করে দেখলে কি মনে হয়? জলিল মিয়া তাকালো 11 নম্বর বাড়ির দিকে। কিছুই বুঝতে পারল না। আর 10টা বাড়ির মতোই, আলাদা কিছু না। নতুন রং করা হয়েছে এই যা। বোঝা যায় কিছু? জি না। একটা গাড়ি দাঁড়িয়ে আছে বাড়ির সামনে, কালো রঙের। তা আছে। বোঝা যায় কিছু? জি না বাকের ভাই। চোখ কান বন্ধ করে দোকান করেন, বোঝা যাবে কি? চোখ দুটা খুলে পকেটে রেখে দিলেই হয়, সেইটাই ভালো। ব্যবহার যখন হয়ই না। জলিল মিয়া এটাকে রসিকতা মনে করে হাসতে চেষ্টা করল। বাড়ির সামনে গাড়ি দাঁড়িয়ে আছে না রিক্সা দাঁড়িয়ে আছে তা নিয়ে মাথা ঘামাবার সময় তার নেই। একদল চোর নিয়ে দোকান চালাতে হচ্ছে। এদিক ওদিক তাকাবার সময় কি আছে? চায়ের স্টল করতে গেলে ম্যানেজারের 10টা চোখ থাকতে হয়। তাকিয়ে থাকতে হয় 10 দিকে। আর তার মাত্র 2টা চোখ। বাকের ভাই আমি যাই, ক্যাশ খালি। বাকের সে কথার জবাব না দিয়ে উঠে দাঁড়ালো। কালো গাড়িটার মালিক বের হয়ে আসছে। লোকটার উপর চোখ রাখা দরকার। লোকটা মুস্কো জোয়ান, চকচকে একটা পাঞ্জাবি গায়ে দিয়ে আছে। তাকে বিদায় দিতে 18-19 বছরের একটা মেয়ে গেটের বাইরে এসেছে। খুব হাত নাড়ছে। লোকটা গম্ভীর। বাকের এগিয়ে গেল। তার হাতে সিগারেট। মেয়েটাকে কাছ থেকে দেখা দরকার। 2 বোন এবং তাদের মা থাকে এই বাড়িতে। মেয়েদের বাবা থাকে ইরান অথবা ইরাকে। বাড়িওয়ালা তাই বলল। পয়সাওয়ালা ফ্যামিলি। 1 বছরের ভাড়া অ্যাডভান্স দিয়েছে। এতেই বাড়িওয়ালা খুশি। এদের নজর শুধু টাকার দিকে। টাকা ঠিক মতো পেলেই হলো, অন্য কিছু দেখবে না। বাকের গেটের কাছে পৌঁছবার আগেই মেয়েটি ভেতরে ঢুকে গেল। চিমসে ধরনের এক বুড়ো এসে গেটে তালা লাগিয়ে দিল। এটাও সন্দেহজনক। সবসময় গেটে তালা থাকবে কেন? তাছাড়া বুড়োর ধরন ধারণও কেমন কেমন। মাটির দিকে তাকিয়ে হাঁটে, কারোর চোখের দিকে তাকায় না। মনে পাপ আছে নিশ্চয়ই। বাকেরের সঙ্গে একদিন অল্প কিছু কথা হয়েছে। বুড়ো বাজার করে ফিরছিল। 2 হাতে 2টা ব্যাগ। ব্যাগের ভারে সোজা হয়ে দাঁড়াতে পারছে না, রীতিমতো ঘামছে। বাকের এগিয়ে গিয়ে বলল, কেমন আছেন ভাই? বুড়ো দারুণ চমকে উঠল। হাত থেকে বাজারের ব্যাগ পড়ে যাবার মতো অবস্থা। ব্যাগ নামিয়ে কপালের ঘাম মুছল। গোটা বাজারটাই কিনে এনেছেন দেখি। এত কি কিনলেন? আমাকে বলছেন? আপনাকে ছাড়া আর কাকে বলবো? আর কেউ কি আছে আশেপাশে? এত বাজার যে, ব্যাপার কি? পার্টি নাকি? সপ্তাহের বাজার।
চলে যাচ্ছেন কেন? দাঁড়ান, দুটো কথা বলি। এই পাড়ায় নতুন এসেছেন, আলাপ পরিচয় হয় নাই। আমার নাম বাকের। হ্যাঁ, নেন, সিগারেট নেন। আমি সিগারেট খাই না। অন্যদিন আপনার সঙ্গে কথা বলবো, আজ আমার একটু তাড়া আছে। নামটা বলে যান। জোবেদ আলী। মেয়ে দুটির আপনি কে হন? চাচা, দূর সম্পর্কের চাচা। জোবেদ আলী হাঁটা ধরল এবং দুবার পেছন ফিরে তাকালো। চোখের দৃষ্টি মাছের মতো, খুবই সন্দেহজনক। তালাবন্ধ গেটের সামনে দাঁড়িয়ে বাকের দ্বিতীয় সিগারেটটি ধরালো। 10:30 বাজে। চড়চড় করে রোদ বাড়ছে। রোদের মধ্যে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যাবে না। সানগ্লাস চোখে নেই, মাথা ধরে যাবে। বাকের গেটের ভেতর উঁকি দিল। বাড়িটা ভালো সাজিয়েছে, ফুলের টব দিয়ে 6 লাভ করে ফেলেছে। একটা কুকুরও আছে। এ পাড়ায় কুকুরওয়ালা বাড়ি হলো তাহলে 2টো। বদরুদ্দিন সাহেবের বাড়িতেও কুকুর আছে, সেটা অবশ্যই দেশি কুকুর, এদেরটার মতো না। এই বাড়ির কুকুরটা উলের বলের মতো, দেখলেই লাথি দিতে ইচ্ছে করে। একদিন নির্ঘাত লাথি বসাবে, এখনই পা নিষ্পিস করছে। বাকের দেখলো মুনা হন হন করে যাচ্ছে। আজও সে দেরি করলো অফিসে যেতে। রিক্সা পেতে আরও আধা ঘন্টা লাগবে। অফিসে পৌঁছতে পৌঁছতে 11:30 বেজে যাবে। কেউ অবশ্যই কিছু বলবে না। মেয়ে মানুষ হয়ে জন্মানোর অনেক সুবিধা আছে। মুনা, হ্যাঁ মুনা। মুনা থমকে দাঁড়ালো। অফিসে যাচ্ছ নাকি? হ্যাঁ। চলো, রিক্সা ঠিক করে দেই। রিক্সা আমি নিজেই ঠিক করে নিতে পারবো। চলো না, আমার চেনা রিক্সাওয়ালা আছে, হাফ ভাড়ায় নিয়ে যাবে। বাকের সঙ্গে সঙ্গে আসতে লাগলো। মুনা কিছু বলল না। বলে লাভ নেই, সে আসবেই। সারা পথ বক বক করতে করতে মাথা ধরিয়ে দেবে। 11 নম্বর বাড়ির ব্যাপারটা লক্ষ্য করেছ? কি ব্যাপার? 2টি মেয়ে মাকে নিয়ে একা থাকে। তাতে অসুবিধা কি? না, কোনো অসুবিধা নেই। মেয়েগুলি স্কুল কলেজ কোথাও যায় না, বাড়িতেই থাকে। গাড়ি করে নানান কিসিমের লোকজন প্রায়ই আসে। আজ সকালেই একজনকে দেখলাম। পরের ব্যাপার নিয়ে এত মাথা ঘামান কেন বাকের ভাই? বেচাল কিছু কিনা তাই ভাবতেছি। পাড়ার একটা ইজ্জতের ব্যাপার আছে না, ভেসে যেতে তো দেয়া যায় না। পাড়ার ইজ্জতের দায়িত্বটা আপনাকে কে দিল? না, তা না, দায়িত্ব কিছু না। বাকের খানিকটা বিষণ্ণ হয়ে পড়ল। মুনার সঙ্গে দেখা হলেই তার এরকম হয়, মন কেমন খারাপ হয়ে যায়। বাকের ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে রিকশার খোঁজে লম্বা লম্বা পা ফেলে এগিয়ে গেল। এ সময় রিকশা পাওয়া মুশকিল, বড় রাস্তা পর্যন্ত যেতে হবে।